তো গাইস আজকে যে টেক্সটটি পড়াবো সেইটির নাম হচ্ছে দ্য উইশ অ্যান্ড ওয়েডিং, ঠিক আছে, বা বলা যেতে পারে শুধু হ্যাঁ দ্য উইশ অ্যান্ড ওয়েডিং যে কবিতাটি আমি পড়াবো। এবং এই কবিতাটির পোয়েট হচ্ছেন ফিলিপ লার্কিন। তো ফিলিপ লার্কিন সম্পর্কে এবং কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ বক্সে ভালো করে জানিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ মেসেজ বক্সে এই টেক্সটটাও আমি দিয়ে দেবো, সেখান থেকে তোরা সবাই জেনে নিবি। আর যাদের তোমাদের কাছে টেক্সটটা আছে তারা তোমরা তোমাদের মতন করে সামনে টেক্সটটাকে রেখে আমি যখন পড়াচ্ছি সেই সময়টা ভালো করে শুনে টেক্সটটার সঙ্গে মিলিয়ে তারপরে স্টাডি করো, ঠিক আছে। তো এখানে আমি কি বলছি বোঝাতে চাইছি, যে টেক্সটটা পড়াবো তার আগে দ্য হুইটস্যান্ড মানে কি। হুইটস্যান্ড হচ্ছে এমন একটা দিন, সেটা হচ্ছে 21 মার্চ, ঠিক আছে, 21 মার্চ এবং 25 তারিখ, এপ্রিল মাসের 25 তারিখ, এই সময়টার মধ্যে কোনো একটা সময় তোমার যে ইস্টার ডে বলে একটা ডে আছে, ইস্টার ডে হয়ে থাকে। এখন এই ইস্টার ডে যখন হয়, যে দিনটাতে হয়, তারপরের যে সেভেন্থ সানডে, সেই সেভেন্থ সানডেকে বলা হচ্ছে হুইটস্যান্ড। আমি কি বোঝাতে পেরেছি? উদাহরণ দিয়ে বলি আমি। তো ধরো 2রা এপ্রিল, ঠিক আছে, 2রা এপ্রিল, 2nd এপ্রিলটাতে ইস্টার ডে হয়েছে। এখন তার সেভেন্থ সানডে, তো 7 এপ্রিলের পর সেভেন্থ সানডে, 1 2 3 4 5 6 7খানা, সাত, ঠিক আছে। এই 2 তারিখের পর যে সেভেন্থ সানডেটা আসবে, 7খানা রবিবার আসবে, সেই সময়টাকে বলা হচ্ছে হুইটস্যান্ড ওয়েডিং। আর এই সময়টা খুব একটা ইম্পর্টেন্ট একটা সময়, যে সময় ইউরোপের সাধারণত বিয়ের ধুম লেগে যায়। কারণ এই সময় না বিয়ে দেওয়ার জন্য বা বিয়ে করার জন্য কোনো সেইভাবে ট্যাক্স লাগে না। তো সেই কারণেই অনেকেই এই সময়টা বিয়ে করে, ওকে, বিদেশে খ্রিস্টান যারা তারা। তো আমি সরাসরি কবিতাটি দিয়ে পড়ানো শুরু করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যা বলার বললাম, হোয়াটসঅ্যাপে বাকি যে অংশগুলো বলার আমি বলে দেবো। এমনকি ফিলিপ লার্কিন সম্পর্কেও আমি হোয়াটসঅ্যাপেই জানাবো, কিছু টেক্সট মারফত জানাবো, লিখে জানাবো, কিছু ভয়েস মেসেজ মারফত জানাবো, ওকে। তো আমি এখনই পড়ানো শুরু করছি। দ্যাট হুইটস্যান্ড আই ওয়াজ লেট গেটিং অ্যাওয়ে। আমি যখন গেলাম কি হলো, বেশ দেরি হয়ে গেছে। সময়টা ছিল হুইটস্যান্ডের সময়টা। আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি, বেশ দেরি হয়ে গেছে। কোথায় দেরি হয়ে গেছে আমি বলছি, কিসের জন্য দেরি হয়ে গেছিলো। নট টিল অ্যাবাউট 1:20 অন সানলি স্যাটারডে। এবং যাই হোক, আমি অবশেষে ট্রেনটি ধরতে পেরেছি। দেরি হয়ে গেছিলো কিন্তু ট্রেনটি ধরতে পেরেছিল। ট্রেনটি ছিল 1:20 দুপুরবেলাতে, ঠিক আছে, সানলিট স্যাটারডে, সময়টা ছিল হচ্ছে শনিবার দিন। ডিড মাই 3/4 এমটি ট্রেন, 3/4 এমটি ট্রেন বুঝতে পেরেছি, 3/4 যে এমটি ট্রেন। তো ট্রেনটা, তার মানে বোঝা যাচ্ছে ট্রেনটা বেশিরভাগটাই ফাঁকা ছিল। মানে বলা যেতে পারে হচ্ছে 3/4 এমটি ট্রেন, 3/4 এমটি ট্রেন, অর্থাৎ ট্রেনের বেশিরভাগ অংশটাই ফাঁকা ছিল, ঠিক আছে। তো বেশিরভাগ অংশ ফাঁকা ছিল, সেই ফাঁকা ট্রেনটা সামনের দিকে এগোতে শুরু করলো। পুল আউট, অল উইন্ডোজ ডাউন। তো ফাঁকা ট্রেন, প্রায় ওই লেখক ছিল না, 4-5 জন কয়েকজন লোক ছিলেন, সামনের দিকে যাচ্ছে, ওই সামনের দিকে যাওয়া শুরু করলো। অল উইন্ডোজ ডাউন, জানলাগুলোকে নামিয়ে রাখা হয়েছে। কেন? অল কুশন হট, কারণ ভীষণ বাইরে থেকে রোদ আসছিল, যার ফলে কি হয়েছে, যে ট্রেনের যে বসার সেটাও কিন্তু গরম হয়ে গেছে। অল সেন্স অফ বিং ইন আ হারি গন, যে তাড়াতাড়ি ব্যাপারটা ছিল, সেন্স অফ হারি ব্যাপারটা ছিল, সেইটা কিন্তু আর কারোর মধ্যে লক্ষ্য করা গেল না। তার কারণ খুব স্বাভাবিক, আমরা যখন ট্রেনটা ধরতে যাই তখন যত একটা সেন্স অফ হ্যাপিনেস কাজ করে, দেন আফটার দ্যাট ইউ কান্ট হ্যাভ দ্য সেন্স অফ হ্যাপিনেস, বিকজ আফটার ক্যাচিং দ্য ট্রেন দ্যাট it is what happened, that it is okay, that yes, I have got my train and I will reach destination, and that's okay. And the sense of Harry is vanished soon after. এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেন্স অফ হ্যারিটা কখন থাকে? যখন আমরা ট্রেনটা ধরতে যাব, ওকে। উই র্যান বিহাইন্ড দ্য ব্যাকস অফ হাউসেস, সামনের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে পেছনে যত সব ট্রেন থেকে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো পেছনের দিকে যেন চলে যাচ্ছে। ক্রস আ স্ট্রিট অফ দ্য ব্লাইন্ডিং উইন্ডস্ক্রিন, তারপরে একটা রাস্তা ত্যাগ করলো, এই ক্রস করলো। এবং ব্লাইন্ডিং উইন্ডস্ক্রিন মানে আমরা জানি যে সাধারণত জানলায় বা হচ্ছে গাড়ির কাঠ যেটাকে থাকে সেটাকে উইন্ডস্ক্রিন বলা হয়। ব্লাইন্ডিং কেন? বেশি ঝকঝকে করছিল। তো ক্রস আ স্ট্রিট অফ ব্লাইন্ডিং উইন্ডস্ক্রিন, তো প্রচুর রাস্তায় অনেক গাড়ি ছিল, ওই যেটা হয় সেই গাড়ি, তো সব দাঁড়িয়ে রয়েছে গেটের বাইরে, মানে গেটটা পড়েছে, ট্রেনটা সামনের দিকে যাচ্ছে, এবং এই পাশে চারিদিকে হচ্ছে তোমার হয়তো বা গাড়িগুলো রয়েছে, উইন্ডস্ক্রিনটা দেখা যাচ্ছে। তো
আমরা ধরেই নেবো হচ্ছে এটা গাড়ির হয়তো বা উইন্ডস্ক্রিনটা। ব্লাইন্ডিং মানে এখানে হচ্ছে কিন্তু অন্ধ নয়, ব্লাইন্ডিং মানে হচ্ছে এখানে বোঝাতে চেয়েছে একটা ঝকঝকে ব্যাপার। তো ঝকঝকে উইন্ডস্ক্রিন। স্মেল আ ফিশি ডগ, তারপরে ওই 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 রাস্তা ক্রস করার পর একটা মাছের আড়ত আসে, ভীষণ দুর্গন্ধ হচ্ছে। কেউ যদি এই মেন লাইনে যাতায়াত করেও মোটামুটি সবাই জানতে পারবে সেটা হচ্ছে এই মেন লাইনটাতে, মানে শিয়ালদা থেকে মোটামুটি তোমার কৃষ্ণনগর বা লালগোলা অবধি। এখানে একটি ওই মদনপুরের পর শিমুরালি স্টেশনটি আছে যেটা, তো এই শিমুরালি স্টেশনে কিন্তু একটা মাছের আড়ত আছে। তো পাঁচ দিয়ে গেলে বোঝা যায় যে মাছের দুর্গন্ধটা কেমন। আর কি, দেনস আ রিভার্স লেভেল ড্রিফটিং ব্রেথ বিগান। এইবার আস্তে আস্তে যেটা দেখা গেল, ট্রেন থেকে বোঝা যাচ্ছে পাশে একটি নদী ছিল। তারপরে শুরু হলো নদীকে দেখা গেল, নদীটা আস্তে আস্তে বিশাল বড় চওড়া নদী, ব্রেথ ড্রিফটিং, ভাসমান অবস্থায় নদীটি চলছে। আর কি, ওই একটা স্কাই আর লিঙ্কনশায়ার ওয়াটার মিট, কি একটা দারুণ জায়গা আছে। ট্রেন থেকে দেখা যাচ্ছে একটা জায়গায় কি হয়েছে, একটি নদী এবং তার সঙ্গে সঙ্গে লিঙ্কনশায়ার আর হচ্ছে স্কাই, একটা আকাশ, তারপরে লিঙ্কনশায়ার এবং নদী একসঙ্গে যেন মিশেছে। কবির একটা ইটস আ কাইন্ড অফ ইমেজারি, ইউ ক্যান হ্যাভ হিয়ার অ্যান ইমেজারি, দ্য পোয়েটিক ইমেজারি অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য ফিচার্স অফ পোস্ট মডার্ন পোয়েট্রি। এই প্রসঙ্গে একটু বলে রাখি আমি, ফিলিপ লার্কিন কিন্তু সাধারণত মডার্ন পোয়েট্রি পছন্দ করতেন না, এবং সেই কারণে তিনি এজরা পাউল বা ছবিতে যেমন পাবলো পিকাসো, এদের যে স্টাইলটা তিনি মোটেই পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সেটা মানে সাধারণত হিউম্যান যে হিউম্যান রিয়ালিটি বা সোশ্যাল রিয়ালিজম যেটা যাই থাকুক না কেন, সেটা থেকে দূরে সরে যাওয়া, ঠিক আছে। কিন্তু অদ্ভুতভাবে কিন্তু যখন আমি দেখতাম আমরা যে ফিলিপ লার্কিন কবিতা লিখছেন, তার কবিতার মধ্যেও কিন্তু সেই রিয়ালিজম, সেই আধুনিকতা দেখা যেত। উনি বলছেন মুখে যে আমি আধুনিকতার বিপক্ষে, কিন্তু ওনার কবিতার মধ্যেও আধুনিকতার ছাপ লক্ষণীয়। হ্যাঁ, অবশ্যই তার কবিতার মধ্যে ছিল একটা ইম্পেরিক্যাল সেন্স, সেটা হচ্ছে অবজারভেশন পাওয়ার, আর একটা আছে সিম্বলিজম। এই ইম্পেরিক্যাল সেন্সটা উনি টমাস হার্ডি বলে একজন বিখ্যাত কবি আছেন তার কাছ থেকে নিয়েছেন, আর সিম্বলিজমের ব্যাপারটা উনি নিয়েছেন ডব্লিউ.বি. ইয়েটস বলে একজন কবি আছেন তার কাছ থেকে। তো কি বলছেন তারপরে এবার দেখো খুব সুন্দর লাইনটি, কবিতাটি মানে এটা একটা অনেকটা আমাদের এক্সপিরিয়েন্সের মতো। আমরা ট্রেনে বসে থাকি, তো ট্রেনে বসে ছোটোবেলায় আমরা বেশি ভালো লাগতো যে আমরা দেখতাম, পুরো নেচারটা দেখতাম, আশেপাশের মাঠ ঘাট, ট্রেনের জানলায়। আমাদের সব থেকে বড় উদ্দেশ্য থাকতো তখন যে জানলার সামনে দাঁড়াবো। এখন বড় হয়ে গেছে, এখন আর দাঁড়াতে ইচ্ছে করে না বা এখন ভালো লাগে না, কিন্তু তবুও এখনও ভালো লাগে। মাঝে যখন সরি যখন জানলার বাইরে আমরা তাকাই, তখন কিন্তু আমরা দেখি যে ভীষণভাবে বলতে পারো যে একটা অদ্ভুত দৃশ্য তৈরি হয় আমাদের মনের মণিকোঠায়। উই ক্যান হ্যাভ আ বিউটিফুল সিনারি, আ ল্যান্ডস্কেপ ইন আওয়ার মাইন্ড। তারপর কি বলছেন কবি বলছেন দেখো, অল আফটারনুন থ্রু দ্য টল হিট স্লেপ্ট ফর মাই সিনল্যান্ড। কবি খুব সুন্দরভাবে বলার চেষ্টা করলেন। আফটারনুন, পুরো ওই আফটারনুন অর্থাৎ ওই দুপুরবেলার পরের সময়টায়, টল হিট স্লেপ ফর দ্য মাই সিনল্যান্ড। কবি বলতে টল হিট, লম্বা তাপ তো হয় না, আসলে কবি একটু অন্যভাবে বলার চেষ্টা করছেন, ঠিক আছে। লম্বা তাপ তো হয় না, আসলে লম্বা রোদে এটা কোথাও একটা এর মধ্যে রয়েছে তোমার হচ্ছে কি বলবো, লম্বা তাপ, এটা অনেকটা তোমার বলবো হচ্ছে মেটোনমি, কাইন্ড অফ মেটোনমিক সেন্স, ঠিক আছে। হ্যাঁ, লম্বা তাপ, মেটোনমি একটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি রেজাল্ট ফর দ্য কজ, রেজাল্টের কজটা হচ্ছে রোদ, আর রেজাল্টটা হচ্ছে তোমার তাপ। এখানে রেজাল্ট মেটোনমিক সেন্স ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো লিখে নিতে পারো, যারা খাতায় লিখে নিতে পারো, যদি না থাকে পাশে লিখে নিও যে এটাকে বলা মেটোনমিক, মেটোনমি, METONYMY, মেটোনিমি, ঠিক আছে, কাইন্ড অফ ফিগার অফ স্পিচ। এবং মেটোনিমির কি হচ্ছে, এটা হচ্ছে তোমার রেজাল্ট ফর দ্য কজ, ঠিক আছে। এখানে রেজাল্টটাকে বলা হচ্ছে, রেজাল্টটাকে ধরা হচ্ছে, তাপটা রেজাল্ট আর কজটা হচ্ছে রোদ। আর কি বলছেন কবি, টল স্লেট ফর দ্য মাইল ইনল্যান্ডস। খুব সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করলেন, যেন মনে হচ্ছে যেন একটা রোদ বিছিয়ে দিয়েছে কেউ, খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছে, দারুণভাবে বিছিয়ে দিয়েছে। আর কি, আ স্লো অ্যান্ড স্টপিং কার সাউথওয়ার্ডস উই কেপ্ট। আমরা যত দক্ষিণের দিকে যেতে শুরু করছি, তত মনে হচ্ছে ট্রেনটা ধীরে 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 স্লো হয়ে যাচ্ছে। আর কি, আ স্লো অ্যান্ড স্টপিং কার সাউথওয়ার্ড উই কেপ্ট, ওয়াইড ফার্মস ওয়েন্ট বাই। ওয়াইড, খুব সুন্দর বিশাল বড় একটা ল্যান্ডস্কেপ, দারুণ একটা ফার্ম দেখা গেল। আর কি, শর্ট শ্যাডোড ক্যাটল, ক্যাটলের শর্ট শ্যাডো কেন বলা হচ্ছে, দুপুরের দিকে কি হয় সাধারণত ওই
ছাওয়া মানে শ্যাডোটা সাধারণভাবে ছোট ছোটই হয়ে থাকে। তো তো ছাওয়াটা দেখা গেল, কিসের ছায়া দেখা গেল, ছায়াটা কিসের দেখা গেল, শ্যাডটা কিসের দেখা গেল হচ্ছে ক্যাটলদের, গবাদি পশু। অ্যান্ড ক্যানালস উইথ ফ্লোটিং দ্য ইন্ডাস্ট্রিয়াল ফ্রথ। তারপরে একটা দেখা গেল ক্যানালস মানে কি, খাত টাইপের। সেই খাতের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ফ্রথ, ওই খাতের মধ্যে দিয়ে বা দেখা গেল ওই নানা রকম নোংরা, শিল্প কলকারখানার ফলে যে নোংরাগুলো বেরিয়ে আসে, সেই নোংরাগুলো তারপর জলের মধ্যে ভেসে যায়, সেইগুলো দেখা গেল। আমাদের যেমন চুনি নদীতে মাঝে সাথে দেখা যায়, জলটা কালো হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্রথ। ওকে, আর কি বলছে আর বলছে হচ্ছে তোমার, দেখো শুনে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। তো short shadowed cattle and canals with the floating of industrial froth, a hothouse flash uniquely. তারপর আমরা দেখলাম কি, আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছি আমরা, তখন দেখলাম হট হাউস ফ্ল্যাশ ইউনিকলি, মানে সামনের দিকে যখন এগুলো শুরু করলাম তখন মনে হলো যেন একটা খুব সুন্দরভাবে ফ্ল্যাশ হট হাউস বেরিয়ে চলে গেল। তা এখন বাড়িটা যখন পাশ দিয়ে বেরোলো, ট্রেনটা বাড়ির পাশ দিয়ে গেছে, এবং তখন একটা হিটেড ফ্ল্যাশ করলো, মনে হচ্ছে হিট ফ্ল্যাশ করলো, হট হাউস। আমরা বুঝতে পারলাম ঘরটা যখন প্রচণ্ড রোদে ঘরটা ভীষণ গরম হয়ে গেছে, সেইটা বোঝা গেল। আর কি, হেজেস ডিপড অ্যান্ড রোজ, এটা হয় খুব সুন্দর লাগে। সব থেকে সেরা দৃশ্য ট্রেন থেকে সেটা হচ্ছে জানলা থেকে অথবা গেটের সামনে দাঁড়িয়ে দেখা যায় যে ঝোপঝাড়গুলো কি হয়, মনে হচ্ছে যেন একবার উপরে উঠছে একবার নিচে নামছে, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, অনবদ্য দৃশ্য। এবং এই দৃশ্যটাই সব থেকে বেশি ভালো লাগে, ঠিক আছে, অন্তত আমার ভালো লাগে, ঠিক আছে, বা অন্য ব্যক্তিদেরও ভালো লাগতে পারে বা অন্য কিছু ভালো লাগতে পারে, কিন্তু এটা আমার দারুণ লাগে। কবিও সেটাই বলছেন। এবং তারপর কি বলছেন, হেজেস ডিপড অ্যান্ড রোজ অ্যান্ড নাও অ্যান্ড দেন স্মেল অফ গ্রাস ডিসপ্লে দ্য রিক অফ দ্য বাটন ক্যারেজ ক্লথ আনটিল দ্য নেক্সট টাউন। তারপর স্মেল অফ গ্রাস, ঘাসের গন্ধ পাওয়া গেল। ডিসপ্লেস, যেটাকে ঘাসের গন্ধটা ডিসপ্লে হয়ে গেল কার দ্বারা, দ্য রিক অফ বাটন ক্যারেজ ক্লথ। কি সুন্দর কথা। প্রথম হচ্ছে ঘাসের গন্ধ, আহা, সবুজ, যেমন জীবানন্দ দাশ তার কবিতায় তিনি ঘাসের কথাটা খুব সুন্দরভাবে ব্যবহার করেন, সেটা আমরা জানি সবাই। ঘাসের যে সুঘ্রাণ, যে গন্ধ, যে ঘ্রাণ, তার একটা অন্যরকম একটা মজাই আনন্দই আলাদা। কার্তিকের যে সোনার প্রান্তরে মোহিনীর ঘোড়াগুলি ঘাস খায়, এ তো একটা বিখ্যাত কবিতা জীবানন্দ দাশের। তো ঘাসের একটা, তার সেই সুবাস, তার যে ঘাসের যে তোমার হচ্ছে একটা সবুজ একটা সবুজ বন্ধন, বা ঘাসের মধ্যে যে আমরা যে মাঠের মিঠো গন্ধ পাই, সেই মিঠো গন্ধর আমেজই আলাদা। এবং সেইটা কিন্তু যখন সেই গন্ধটা যখন ডিসপ্লেস করছে একটা পচা দুর্গন্ধযুক্ত কিছু, সেটা যে পচা দুর্গন্ধটা বেরিয়ে আসছে কোত্থেকে না, গাড়ির যে কভার দেওয়ার যে ক্লথ, সেই ক্লথ থেকে, ঠিক আছে, ক্লথ থেকে বেরিয়ে আসছে। এটা অদ্ভুত ব্যাপার। এটা পার্ক সার্কাস থেকে গেলে তুমি বুঝতে পারবে, চামড়ার গন্ধ। পার্ক সার্কাস সাউথ লাইনে চামড়ার প্রচণ্ড দুর্গন্ধ থাকে, একদম রুমাল অথবা একদম রুমাল মানে মুখে দিয়ে রাখতে হয়, নাকটা বন্ধ করে রাখতে হয়, এত বাজে গন্ধ থাকে তখন সেই সময়। And rose and the now and then smell of grass, carriage cloth যেটা বলছে, until the next town, new and nondescript approach the acres of dismantled cars. তারপরে আমরা অবশেষে দেখলাম, সামনের দিকে যত এগিয়ে যেতে শুরু করলাম, অবশেষে দেখলাম কি একটা নতুন শহর আসলো। গ্রাম ছাড়িয়ে এবার শহরে আমরা ঢুকলাম। নিউ অ্যান্ড নন ডিসক্রিপ্ট, খুব সুন্দর কথা বলেছেন কবি, ডিসক্রিপশন দেওয়ার কিছু নেই। গ্রামের সেই ল্যান্ডস্কেপ মিসিং, শহরে সেই সৌন্দর্য নেই, বর্ণনা দেওয়ার মতন কিছু নেই। নন ডিসক্রিপ্ট অ্যাপ্রোচ উইথ অ্যাকর্স অফ ডিসমেন্টাল কার্স। শহরে এসে শুরু করলো, শহরের শুরুটাই হলো এমন একটা জায়গা দিয়ে, যে জায়গাটাতে প্রচুর ভাঙা গাড়ি পড়ে রয়েছে। এ এক অদ্ভুত ব্যাপার। তোমরা যদি একটু ট্রেনটা সামনের দিকে, যে কোনো ট্রেন আমরা দেখেছি, বড় বড় ট্রেন বা কাঁচাপাড়া স্টেশন বা রানাঘাট স্টেশনও আমরা দেখি, এদিকটা দেখা যায় কিনা আমি জানি না, অনেক এলাকাতে দেখা যায় যে বড় শহরের দিকে যখন তুমি ঢোকো, শহরের শেষ প্রান্তে একটা ভাঙা টাঙা গাড়ি থাকে, গাড়ি এলাকা থাকে, যেখানে গাড়ি ফাড়ি সব ভেঙে রয়েছে। তো কবি সেটার কথাই বলছেন। তো আজকে আমরা মোটামুটি এইটুকুনি পড়ালাম আমি। তো সবাই একটু শুনে নাও, আর তারপরে যেটুকু দরকার লিখে নেবে, ঠিক আছে। তো বাকি পার্টগুলো আমি আস্তে আস্তে সামনের দিন বলবো বা পড়াবো। ওকে।